কোথাও গিয়ে কি মনে হচ্ছে বামেরা বিরোধীদের ভূমিকা নিতে পারছে না? এত ইস্যু রাজ্যে, বামেরা সেভাবে ময়দানে কোথায়? আজ একা শুভেন্দু অধিকারী কি বুঝিয়ে দিচ্ছেন বিরোধিতা কাকে বলে? নাকি বামেদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধিতা শেখা উচিত যে বিরোধিতা কাকে বলে? প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ছিল ধ্বংসাত্মক বিরোধিতা। বামেদের হারিয়েছে? না, বামেদের হারিয়েছে বলে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় কি দেখেছিলেন? 27 দিন ধরে জাতীয় সড়ক অবরোধ। আপনি কি দেখেছিলেন? লন্ডন স্কোয়ারে যাওয়া। আপনি কি দেখেছিলেন? 21শে জুলাই একটা ধ্বংসাত্মক আন্দোলন সংগঠিত করা। আপনি কি দেখেছিলেন? বিধানসভায় ভাঙচুর। আপনি কি দেখেছিলেন? চম্পলা সর্দারকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের দরজার সামনে বসে পড়া। এই সবগুলো ছিল হচ্ছে ধ্বংসাত্মক আন্দোলন। ফল তো পেয়েছেন। আপনি যদি মনে করেন এটাকে ফল পেয়েছেন, আপনার মনে করা, আমি মনে করি না এটাই ফল পেয়েছেন। আর শুভেন্দু অধিকারীকে বিরোধী হিসাবে? আমি বলছি, আসছি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে 34 বছর বামেরা ক্ষমতায় ছিল। খুব স্বাভাবিক নিয়মে 15 বছরের পর থেকে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করতে থাকে যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো দলের পক্ষে। সেটা 34 বছরে কোয়াইট ন্যাচারালি প্রায় ভোটার লিস্টের 40% ভোটার 2011 সালে যারা বাম সরকারের প্রতিষ্ঠাতা দেখেনি, জন্ম থেকে বাম সরকারকে দেখেছে। ফলে এই যে ভোটাররা বাম সরকার কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এসছে, খাদ্য আন্দোলনের গুরুত্ব, শিক্ষা আন্দোলনের গুরুত্ব, উদ্বাস্তু আন্দোলনের গুরুত্ব, এই ভোটারদের জানার মধ্যে থাকার কথা না, নেই। এবং এটা এই বয়সী ভোটারদের দোষ না, এটাই প্রকৃতি, এটাই নিয়ম। আমাদের প্রধান ব্যর্থতা বলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই পুরনো আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে এই অংশকে সচেতন করতে আমরা পারিনি। আমাদের প্রধান ব্যর্থতাটা এইখানে, আমরা তাদের সচেতন করতে পারিনি। এই না পারার ফল হিসাবে এই অংশের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, যেটাকে আমরা কভার আপ করতে পারিনি। আই অ্যাডমিট ইট। 2, তৃণমূল কংগ্রেস তার যে ধান্দাবাজির রাজনীতি, 98-এ দল গঠন করে বিজেপির সাথে জোট, 99-এ বিজেপির সাথে জোট, 2001-এ বিজেপিকে ছেড়ে এসে হয় এবার নয় নেবার স্লোগান দিয়ে কংগ্রেসের সাথে জোট, হেরে গিয়ে আবার তাদের ছেড়ে চলে গিয়ে বিজেপির সাথে জোট, আবার 2006-এ একা লড়া, আবার 2011-এ কংগ্রেসের সাথে জোট। আপনি দেখুন, কোনো স্থিরতা নেই। মনে রাখবেন, বামপন্থীরা তৃণমূলের কাছে হারেনি। বামপন্থীরা হেরেছিল তৃণমূল কংগ্রেস প্লাস জাতীয় কংগ্রেস প্লাস এসইউসি প্লাস মাওবাদী, এই রামধনু জোটের কাছে। শুধু তৃণমূল কংগ্রেসের কাছে বামপন্থীরা হারেনি। এইবার এই যে রামধনু জোটটা, সেই রামধনু জোটটা প্রিভেল করলো কোথাও, কোথাও উড়ে গেল। এখন আর সেই রামধনু জোটটার অংশীদার অনেকেই নেই যারা সেদিন ছিলেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা গণতন্ত্রের উপর স্বৈরাচার চালাতে শুরু করলো। আপনাদের চ্যানেলেই আপনারা দেখিয়েছেন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হয়েছে, আপনারাই দেখিয়েছেন। তার থেকে এগুলো স্পষ্ট হয়ে যায়, বেশি কথার প্রয়োজন হয় না। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের আমলে নারী নির্যাতন এই রাজ্যে রেকর্ড হলো। বাল্যবিবাহে এই রাজ্য দেশের মধ্যে প্রথম, যে রাজ্য কন্যাশ্রীর গর্ব করে। নারী পাচারে এই রাজ্য দেশের ভিতর 3 নম্বর। কোনো কাজের ব্যবস্থা হয়নি। 15 বছরে মুখ্যমন্ত্রী কালভার্ট উদ্বোধন করেছেন, শৌচালয় উদ্বোধন করেছেন, একটা কারখানা ফিতে কেটে উদ্বোধন করেননি, একটা নতুন কারখানার চিমনি দিয়ে ধোয়া ওড়ায়নি। বামফ্রন্ট যা করে গেছিল, তারপরে 1 ইউনিট বিদ্যুৎ এই রাজ্যে নতুন উৎপাদিত হয়নি, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়নি। পরিকাঠামো শেষ, নির্বাচনের আগে রাস্তাগুলোয় কাজ হয়, বাকি 5 বছর ধরে চুপচাপ পড়ে থাকে।
9,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। সিংহভাগ স্কুল শিক্ষক নেই। হিন্দু স্কুলের মতো স্কুল মোট যা তার শিক্ষক স্ট্রেংথ তার 50% শিক্ষক দিয়ে চলছে। কলেজে টিচার নেই। ফলে এই যে একটা চরম নৈরাজ্য চতুর্দিকে বিরাজমান, যেটা মানুষ তার প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছেন, এটাকে পুরোহিত ভাতা আর ইমাম ভাতা বাড়িয়ে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে আর যুবসাথী নামে একটা বোগাস প্রকল্প চালু করে এর সমাধান সম্ভব না। ফলে মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে বয়কট করা শুরু করেছেন। সুস্থ স্বাভাবিক ভোট হলে তৃণমূল এই মুহূর্তে এই রাজ্যের তৃতীয় শক্তি, প্রথম বা দ্বিতীয় শক্তি না। তৃণমূলের বিরুদ্ধে ঘেন্না, তৃণমূল বিরোধিতা মানুষের ভিতর এত প্রকট, সুষ্ঠু স্বাভাবিক ভোট হলে, স্বচ্ছ নির্বাচন হলে তৃণমূলের কি হাল হবে তৃণমূলরা অনুমান করতে পারছে না। কিন্তু বামেরা বিকল্প হতে রাস্তায় সেভাবে নামছে কই? আরজি করের মতো ইস্যু, মীনাক্ষী গাড়ি দাঁড় করালো, সেই ইস্যুটাকে নিয়ে ন্যাশনাল লেভেলে চলে গেল, কিন্তু বামেরা সেই ইস্যুটাকে হাতিয়ার করতে পারলো কই? ইস্যু কেড়ে নিল বিজেপি, কোথায় পৌঁছে গেল বিজেপি? বামেরা কি ইস্যু বুঝতে পারছে না? আমি আপনার এই সমালোচনাটা গ্রহণ করছি, কিন্তু ইস্যু কেড়ে নিল বিজেপিটা মানছি না। আমি এটার সঙ্গে 100% একমত যে আরজি কর ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক আন্দোলনকে যে উত্তুঙ্গে তোলা উচিত ছিল সে কাজ করা হয়নি। আমি 100% একমত আপনার সঙ্গে। আসলে আমাদের ধারণা ছিল যে এটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে, এটা রাজনৈতিক হস্তক্ষেপ করে নাগরিক আন্দোলনের চরিত্রটা ভেঙে দিতে আমরা রাজি না। এখন বুঝতে পারছি সেই মনে হওয়াটা কার্যত যেটা ভেবে মনে হয়েছিল যে নাগরিক আন্দোলনই এমন উচ্চগ্রামে পৌঁছে যাবে, এখন বুঝতে পারছি সেটা সেই উচ্চগ্রামে পৌঁছলো না। কারণ এই সরকার তার প্রতিহিংসামূলক মনোভাবকে এমন জায়গায় নিয়ে গেল, যারা নাগরিক আন্দোলনে অংশ নিচ্ছিলেন তাদের এমনভাবে হ্যারাস করা শুরু করলো। আপনি দেখেছেন ডাক্তার অনিকেত মাইতিকে পর্যন্ত তার পোস্টিং দেওয়া নিয়ে কি বিড়ম্বনায় ফেললো। এই সব কিছু মিলিয়ে নাগরিক আন্দোলনকে দমন করবার ক্ষেত্রে সরকার যে তার ফ্যাসিবাদী দাঁতনখ বের করে সফল হয়ে যেতে পারবে, এটা হয়তো আমাদের অনুমান করতে ভুল হয়েছিল। কিন্তু বিজেপি ওই আন্দোলনকে ছিনতাই করে নিতে পারেনি। আন্দোলন এখনও চলছে, অভয়া মঞ্চই আন্দোলন চালাচ্ছে। আমরা অতীতে প্রথম থেকে অভয়া মঞ্চের সঙ্গে ছিলাম, আজকেও অভয়া মঞ্চের সাথে আছি, এবং এই আন্দোলন শেষ পর্যন্ত যাবে। ঠিক 14ই আগস্ট যে উচ্চগ্রামে পৌঁছেছিল সেই উচ্চগ্রামে আজকের দিনে আর ফেরা সম্ভব না। কিন্তু বামেরা তো রাস্তায় ছিল। এমন একটা ইস্যু বলুন যে ইস্যুতে বামেরা রাস্তায় ছিল না। যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই ওয়ান লাইনে, যদি আমি জিজ্ঞেস করি ওয়ান লাইনের যে প্রশ্নগুলো হয় এখন, তো সেই ওয়ান লাইনার কি বলবেন? মমতার সবচাইতে বড় দোষ হচ্ছে সে পশ্চিমবাংলার মাটিকে বিজেপিকে চিনতে দিয়েছে। জ্যোতি বোস বলতেন, আমি না।